আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রায়হান। যে আজকে অধ্যায় দ্বিতীয় মোশন অ্যান্ড ইকুয়েশন অফ মোশন অর্থাৎ গতি ও গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। শুরুতে যদি এর গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করি, গতি 5 প্রকারের হতে পারে। একটা হচ্ছে চলন গতি, ঘূর্ণন গতি, চলন ঘূর্ণন গতি, পর্যায় গতি, আর একটা হচ্ছে দোলন গতি। যে চলন গতি কি? যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে এর প্রতিটি কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তার এই গতিকে চলন গতি বলে। যদি আমি একটা উদাহরণ দিই যে চলন গতিটা কি, যদি একটা বস্তুকে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, তবে সে অভিকর্ষের টানে ভূমিতে পতিত হবে। এই যে বস্তু কণার যে গতি সরল রেখা বরাবর, এই গতিকেই বলছে চলন গতি। তারপরে আসি যে ঘূর্ণন গতি কি, যে যদি কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর চতুর্দিকে ঘুরে, তখন এই গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি যে একটা গরুকে যদি আপনি একটা কুটি বা গাছের সাথে বেঁধে দেন, তাহলে এই গরু যে এই কুটি বা গাছকে কেন্দ্র করে যে চতুর্দিকে ঘুরে, এই গতিকে আমরা ঘূর্ণন গতি বলছি। তৃতীয় নম্বর হচ্ছে চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতি কি? চলন গতি এবং ঘূর্ণন গতি মিলেই হচ্ছে চলন ঘূর্ণন গতি। চলন ঘূর্ণন গতির একটা উদাহরণ যদি আমি বলি, একাধিক উদাহরণ দেওয়া যায় চলন ঘূর্ণন গতির। যে চলন ঘূর্ণন গতি কি? যেমন গরুর গাড়ি দেখেন, গাড়ির চাকা ঘুরতেছে, ঘূর্ণন গতিতে ঘুরতেছে, আবার চলতেও আছে, অর্থাৎ চলনও আছে, ঘূর্ণন গতিও আছে আর কি, চলন ঘূর্ণন গতি। এইটাকে চলন ঘূর্ণন গতি বলছে। আবার যদি আমি এরকম যেমন বাস, মোটর সাইকেল, প্রত্যেকটি চাকাগুলো নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে এবং চলতেছে, তাহলে বাস, মোটর সাইকেল, রিক্সা, গরুর গাড়ি যাই বলি, এগুলো হচ্ছে চলন ঘূর্ণন গতি। আর চতুর্থ নাম্বার হচ্ছে পর্যায় গতি। পর্যায় গতি কি? পর্যায় গতি হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করে বারবার একই দিক চলতে থাকে, তখন এই গতিকে পর্যায় গতি বলে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এরকম একটা সরল দোলকের গতি হচ্ছে পর্যায় গতি। যেমন এই সরল দোলকটা যদি আপনি এখানে এনে টেনে ছেড়ে দেন, এদিকে ধরে এনে টেনে ছেড়ে দেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর সে এদিক ওদিক দুলতে থাকে, এটাকে পর্যায় গতি বলে আর কি। তাহলে দোলন গতিটা কি? দোলন গতি হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এদিক ওদিক দুল দেয়, তখন এর গতিকে দোলন গতি বলে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি যে অনেক সময় আপনারা দেখছেন যে আসলে অ্যানালগ যে দেওয়াল ঘড়ি থাকে, যেমন এরকম একটা দেয়াল ঘড়ি থাকে, দেয়াল ঘড়ির নিচে এরকম একটা দোলক থাকে, যে সে এদিকে এদিকে একটা নির্দিষ্ট সময় এদিকে এদিক দুলতে থাকে। এই দেয়াল ঘড়ির গতি হচ্ছে দোলন গতি। যে আমরা গতির প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা পেলাম, যে চলন গতি কি, ঘূর্ণন গতি কি, চলন ঘূর্ণন গতি কি, পর্যায় গতি কি, দোলন গতি কি। এখন যদি আমি দূরত্ব, সরণ, বেগ এবং দ্রুতি, ত্বরণ, মন্দন নিয়ে একটু আলোচনা করি, তো শুরুতেই লিখলাম যে দূরত্ব হচ্ছে যে কোনো দিকে বস্তুর সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। আমি আবার বলছি, একটু শুনেন, যে কোনো দিকে বস্তুর সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। এর কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, সংজ্ঞায় বলতেছে যে কোনো দিকে, তাই এটাকে কি আমরা বলতে পারি? দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কি? সরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে,
নির্দিষ্ট দিকে বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। নির্দিষ্ট দিকে বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এর দিক নির্দিষ্ট আছে, তাই সরণ একটা কি ভেক্টর রাশি আমরা বলতে পারি। পরে আসি আসলে দ্রুতি কি। এই দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়। যে দ্রুতিকে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে দ্রুতি। প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে দ্রুতি। দ্রুতি আমরা লিখতে পারি যে, তাহলে দ্রুতিকে আমরা কি লিখতে পারি, সমান সমান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে দূরত্ব বাই সময়। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে টি দ্বারা। এছাড়া দ্রুতিকে অনেকভাবে ভাগ করা আছে, যেমন সুষম দ্রুতি, অসম দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। এগুলো নিয়ে আলোচনা করব না ইনশাল্লাহ, যেগুলো প্রয়োজনীয় এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে যদি আসি বেগ, আসলে বেগ কি জিনিস, বেগকেও কি বি দ্বারা প্রকাশ করা হয়। বেগ কি, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। কি বলে, যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। অর্থাৎ বেগ সমান আমরা বলতে পারি যে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি কি, যে বেগ ভি ইকুয়াল টু এস বাই টি, একই বেগ বলছে। এই সমীকরণকে সিম্পলিফাই করলে এরকম হয় যে এস ইকুয়াল টু বিটি। এই যে সূত্রটা, এটা হচ্ছে সমবেগের সূত্র। এটা পরে আসতেছে, আলোচনা করবো ইনশাল্লাহ। যে বেগকেও আমরা জানি যে দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। এই সমবেগ কি আর অসমবেগ কি? যে সমবেগ কাকে বলে, সমবেগ বা সুষমবেগ। সমবেগ কাকে বলে, কোনো গতিশীল বস্তু একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে চলতে থাকলে বস্তুর এই সরণের হারকে সমবেগ বা সুষমবেগ বলে। যদি আমি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে সমবেগটা আসলে কি। মনে করি যে একটা গাড়ি যে ও বিন্দু থেকে বি বিন্দুতে 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং এ বিন্দু থেকে বি বিন্দুতেও যেতেও 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। আবার বি থেকে সি বিন্দুতে যেতেও 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এই সমবেগ। আর অসমবেগ কি হবে তাহলে? অসমবেগ কাকে বলে, যে কোনো গতিশীল বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে সময়ের সাথে সরণের মান দিক উভয়ই পরিবর্তনশীল, তাকে অসমবেগ বলে। তাহলে আমরা বলতে পারি যে এরকম যদি চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, সেমই যদি তো অসমবেগটা কি, যে এ থেকে বি বিন্দুতে যেতে সে 1 সেকেন্ডে 4 মিটার যায়, আবার বি থেকে সি বিন্দুতে যেতে 5 মিটার যায় 2 সেকেন্ডে, আবার সি থেকে ডি বিন্দুতে সে 3 মিটার যায় 1 সেকেন্ডে। প্রতিনিয়তই কি মান পরিবর্তনশীল এবং সময় পরিবর্তনশীল, এটা হচ্ছে অসমবেগ আর কি। এখন যদি আসে যে ত্বরণ কাকে বলে, যে সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
আমি আবারও বলছি, একটু শুনুন, যে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একে এ বা এফ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে এ বা এফ দ্বারা প্রকাশ করা হয়। এ বা এফ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়। আর একটু বিষয়টা ক্লিয়ার করি। যেমন মনে করি যে কোনো বস্তু কণা ইউ আদি বেগ নিয়ে সুষম ত্বরণে, সে কি সুষম ত্বরণে বি বেগে প্রাপ্ত হলো, টি সময় পর বি বেগে প্রাপ্ত হলো। এখান থেকে যেতে যে তার সময় টি সময় বি বেগে প্রাপ্ত হলো, এই যে বেগের পরিবর্তন, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস হলো আদি বেগ বাই টি কে ভাগ করলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। আর তারপরে আসি মন্দন। মন্দন কি যে কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এই মন্দনকেও এ বা এফ দ্বারা প্রকাশ করা হয়। আসলে মন্দন আর ত্বরণের মধ্যে পার্থক্যটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে এরকম মনে করেন যে কোনো একটা গাড়ি সরল রেখা বরাবর চলতেছে, চলার পর এতটুকু এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পর 3 মিটার দূরত্বে একটি শিশুকে দেখতে পেল। একটা গাড়ি সরল রেখা বরাবর চলতেছে, চলার পর 3 মিটার কিছুক্ষণ চলার পর 3 মিটার দূরত্বে একটা শিশুকে রাস্তার উপর দেখতে পেল। দেখার পর ড্রাইভার কি করলো? গাড়িকে ব্রেক চেপে ধরলো। তাহলে এই পর্যন্ত আসার পর যখন শিশু 3 মিটার দূরত্বে সামনে একটা শিশুকে দেখতে পায়, তখন সে ব্রেক চেপে ধরলো। এর আগে যে বেগে চলে এটা হচ্ছে ত্বরণ, আর এই ব্রেক চাপার পর যে গতিতে সে চলে এটাকে আমরা মন্দন বলছি বা মন্দন এলাকা বলছি। মন্দন এলাকা হলো মন্দন এলাকা। আর এটা ব্রেক চাপার পরে যে গতিতে চলে এটা হচ্ছে মন্দন, আর আগে যেটা এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ আর মন্দনের পার্থক্যটা তো আমরা বুঝতে পারছি। বিষয়টা ক্লিয়ার কিনা? ত্বরণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন ত্বরণ কি সুষম ত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ। এগুলা অঙ্ক করলে বুঝতে পারবো আসলে সুষম ত্বরণ অসম ত্বরণটা কি। এখন আমরা সূত্রগুলো প্রতিপাদন করার একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। যে প্রমাণ করো যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ হচ্ছে শেষ বেগ, আর ইউ হচ্ছে আদি বেগ। শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ, আর এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। যে আমি একটা চিত্রের মাধ্যমে আঁকার চেষ্টা করলাম। মনে করি এই বিন্দুতে ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পর বিবেগে প্রাপ্ত হলো। এই কথাটা আমি লিখবো যে মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে সুষম ত্বরণে টি সময় পর বিবেগে প্রাপ্ত হলো।
প্রাপ্ত হলো। যে ইউ আদিবেগ নিয়ে প্রথমে স্থির অবস্থায় ছিল, সেই ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পর বিবেগে প্রাপ্ত হলো। আমরা আমরা জানি কি যে বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। অন্য আমরা জানি কি বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাই আমরা লিখতে পারি কি এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই টি। জি, বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। একে যদি আমরা পক্ষান্তর করি, আর গুণন করি, তাহলে আমরা লিখতে বি ইউ ইকুয়াল টু এটি। লেখা যায় কিনা, যদি লেখা যায় তাহলে লিখতে পারি বি ইকুয়াল টু ইউ, এদিকে পক্ষান্তর করলাম, তাহলে ইউ হয়ে যাবে প্লাস ইকুয়াল টু এটি। এতটুকুই, এটাই প্রমাণ। তারপরে আসি যে প্রমাণ করো যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এই বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, আর এ হচ্ছে ত্বরণ, আর এফ হচ্ছে সরণ। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি বেগে প্রাপ্ত হলো। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু, আমরা আগে যে দেখে আসলাম সমবেগের সূত্র, এস ইকুয়াল টু বিটি। এই বেগটা হচ্ছে গড় বেগ, এই বেগটা কি গড় বেগ, এই বেগ হচ্ছে গড় বেগ। গড় বেগটা কি আসলে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যেমন যে বলা হলো যে রহিমের বয়স 35 বছর আর করিমের বয়স হচ্ছে 30 বছর, তাদের গড় বয়স কত? তাহলে আমরা কি করব, যে রহিমের 35 করিমের 30, তাদের বয়সের যোগ করে সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে কি তাদের গড় বয়স পাবো। এখানেও সেম এই কাজটা করবো। এই বি ইকুয়াল টু গড় বেগ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস বি বাই টি, অর্থাৎ 2 বেগের সমষ্টি বাই বি, এটা হচ্ছে গড় বেগ। তাহলে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল টু এ বি এর মান বসাই দিই ইউ প্লাস বি বাই টি ইকুয়াল টু টি। লেখা যায় কিনা, যায়। আবার এই টি এর মান আমরা একটু আগে একটা সূত্র প্রতিপাদন করলাম কি বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখান থেকে টি এর মানটা যদি আমি বের করি তাহলে ইউ মাইনাস বি মাইনাস ইউ বাই এ টি ইকুয়াল টু টি যদি বের করি তাহলে বি ইউ এ টি। এই টি এর মান এখানে বসাই দিই ইউ প্লাস বি বাই টি বাই 2 ইন্টু এই টি এর মান আমরা বসাই দেবো এখানে, তাহলে বি ইউ প্লাস বাই এ। এটাকে আমরা লিখতে পারি এই যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এটাকে আমরা লিখতে পারি কিনা, যেমন আমরা বীজগাণিতিক সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই এখানে লিখলাম আর কি, যে এ প্লাস বি যদি ইউ কে ধরি বা বি কে ধরি বা ইউ কে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখলাম। তো এখানে আর গুণন করে দিই, এটা লেখা যায় স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s সমান আমরা লিখতে পারি বি স্কোয়ার
ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as রুট, এটাই প্রমাণিত। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ, আপনাদের প্রায়ই আসে। আমি আবার বলছি, দেখেন যে আমি একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে কি একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে বি বেগে প্রাপ্ত হলো। তাহলে আমরা লিখতে পারি যে সমবেগের ক্ষেত্রে যে এস ইকুয়াল টু বি টি, এটা আমরা লিখতে পারি। তাহলে এই বি হচ্ছে এখানে গড় বেগ আর কি, এই দুই বেগের গড় বেগ হচ্ছে বি। তাহলে আমি এই দুই বেগে গড় করলাম, গড় বেগ বসাই দিলাম, বসানোর পর যে এখানে আবার টি এর মান বসাই দিলাম। যে আমরা একটু আগে দেখে আসলাম যে ইউ ইকুয়াল বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে এদিকে ইউ নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস লিখলাম ইকুয়াল টু এ টি। তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি মাইনাস ইউ বাই এ। এই টি এর মান এখানে বসাই দিলাম, বসাই দিলে দেখেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করছে। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই কাজটা এখানে করলাম, এখানে আর গ্রহণ করে দিলাম, বাস ক্যালকুলেশন, এটাই প্রমাণিত। সেম আগের ঘটনাটাও এখানে, যেমন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে বি বেগে প্রাপ্ত হলো। তাহলে এটা আমরা লিখতে পারি এস ইকুয়াল টু গড় বেগ ইন্টু টি সময়। তাহলে গড় বেগ ইকুয়াল টু আমরা একটু আগে দেখে আসলাম যে কিভাবে, যে ইউ প্লাস বি বাই টি, এই দুই বেগের গড় ইন্টু টি। তাই আমরা লিখতে পারি ইউ প্লাস এ টি বাই 2 বাই টি। যেমন প্রথম সূত্র প্রতিপাদন করলাম কি, বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই ইউ এর মান বসাই দিলাম এখানে, বসানোর পর কি যে এই ইউ প্লাস ইউ, তাহলে কি লিখতে পারি আমরা 2u প্লাস এ টি, লেখা যায় কিনা, যদি যায় তারপরে 2 টি টি আছে এস ইকুয়াল টু, আমরা আলাদা করার চেষ্টা করবো, আলাদা 2u প্লাস 2 প্লাস এ টি বাই 2 লেখা যায় কিনা এই ঘটনাটা, জাস্ট সাধারণ ক্যালকুলেশন। আবার এস ইকুয়াল টু এই 2 কাটা থাকতেছে কি ইউ প্লাস এই 2টাকে আলাদা লিখে নিই যে হাফ এ টি, একই তো ঘটনা বাই টি। সুতরাং এস ইকুয়াল টু আমরা লিখতে পারি এই টি এর সাথে গুণ অবস্থা, এর সাথে গুণ অবস্থা, তাহলে আমরা কি লিখতে পারি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার রুট, এটাই প্রমাণিত। এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ, আপনাদের প্রায় আসে, জাস্ট এতটুকু লিখলে হবে, আর কোনো কিছু লিখতে হবে না। গতির সমীকরণের অধ্যায়গুলো ম্যাথ অঙ্কগুলো আমরা সমাধান করব। জাস্ট এই একটা সূত্র, 2 3 4 এই 5টা সূত্রই, এটা আপনারা যারা বিএড এডমিশনে আসবেন তাদেরকেও এই গতির সমীকরণের এই 5টাই সূত্র লাগবে, এর বাইরে কোনো সূত্র নেই গতির সমীকরণের। আমরা প্রথম সূত্রটা কি লিখলাম, যে সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল টু বিটি, s ইকুয়াল টু বিটি, এখানে s হচ্ছে সরণ বা দূরত্ব, b তো বেগই, আর t হচ্ছে সময়। তম সেকেন্ড ছাড়া হলে নিম্ন সূত্র ব্যবহার করতে হবে, b ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, অর্থাৎ প্লাস কখন হবে মাইনাস কখন হবে, যখন মন্দনের কথা বলবে বা ব্রেক কষা হলো বা ব্রেক চেপে ধরা হলো, তো মন্দন কথা আসবে অর্থাৎ বেগ হ্রাস পাবে, তখন আমরা মাইনাস দিব, অন্যথায় বা সমতরণের ক্ষেত্রে আমরা কি দিব, প্লাস দিব। সেম ইকুয়াল সূত্র প্রতিপাদন করলাম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2fs। এই ক্ষেত্রেও মন্দনের ক্ষেত্রে বা বেগ হ্রাসের ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করব, অন্যথায় কি প্লাস ইউজ করব। s ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। তারপরে আছে যে 3 নম্বরে তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব, s t is equal to u প্লাস মাইনাস হাফ এ বা এফ, ত্বরণরে কি এ বা এফ দ্বারা প্রকাশ করা হয় 2t মাইনাস 1 তম সেকেন্ডের ক্ষেত্রে। যেমন আপনাকে বলা হলো যে কি
যে পঞ্চমতম সেকেন্ড বা 4th সেকেন্ড পর বস্তু কত দূরত্ব অতিক্রম করবে। যখন তম আসবে কথা, তম যখন আসবে তখন আমি এই সূত্র ইউজ করবো, অন্যথায় এই সূত্রগুলো ইউজ করবো আর কি। এই 5টা সূত্র একটু মুখস্থ করে নেবেন, সূত্রগুলো নোট করে নেবেন। এখন আমি সমস্যার সমাধান যদি করি, যেমন এক্সাম্পল 1, যে বলা আছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিনিটে ঘন্টায় 45 কিলোমিটার বেগে প্রাপ্ত হয়। গাড়িটির ত্বরণ ও ওই সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করো। কি বলছে যে একটি গাড়ি স্থির অবস্থানে, অর্থাৎ যখন এই স্থির কথাটা আসবে তখনই আমরা ধরে নেব যে ইউ ইকুয়াল টু 0। যখন স্থির কথাটা আসবে তখনই আমরা ধরে নেব কি ইউ ইকুয়াল টু 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিনিটে, অর্থাৎ এখানে কি গিভেনটা আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু 0। যখন স্থির কথা বলছে, যাত্রা শুরু করে কত 2 মিনিটে, অর্থাৎ টি ইকুয়াল টু 2 মিনিট, বা আমরা কি লিখতে পারি 120 সেকেন্ড। 60 দ্বারা গুণ করলাম 20 সেকেন্ড। ঘন্টায় এত কিলোমিটার বেগে প্রাপ্ত হয়, অর্থাৎ শেষ বেগ ইকুয়াল টু দেওয়া আছে কত 45 কিলোমিটার আওয়ার। তাহলে এটা যদি আমি মিটারে নিয়ে যাই, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তো 1000 দ্বারা গুণ, আর ঘন্টা 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি কত 2.5 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে আমরা কি জানি এখান থেকে কি বের করার কথা বলছে, যে ত্বরণ এফ বা এ নির্ণয় করো। এফ ত্বরণ বের করার কথা বলছে, যে ত্বরণ, আর হচ্ছে ওই সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করো, অর্থাৎ এস নির্ণয় করার কথা বলছে। আমরা জানি কি বি ইকুয়াল টু ইউ, এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? যে বলছে একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে প্রাপ্ত হয়ে গাড়িটি ত্বরণ ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করো। তাই এখানে কিন্তু বেগ হ্রাস পায়নি বা মন্দনের কথা বলা আসেনি, তাই এখানে কি হবে প্লাস হবে। ইউ ইকুয়াল টু বি প্লাস এফ টি বাই এ টি দিতে পারেন, ত্বরণ আমি এফ লিখলাম, আপনি সমস্যা নেই। তাহলে বি কত এত মিটার পার সেকেন্ড, ইউ ইকুয়াল টু কি 0 প্লাস আমি এখান থেকে ত্বরণ নির্ণয় করব। টি সময় কত 120। এখান থেকে মন্দন বের করতে পারি, যে মন্দন 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো একটা আনসার। দ্বিতীয়ত বের করার কথা বলছে যে দূরত্ব ইকুয়াল টু আমরা কি জানি, s ইকুয়াল টু ইউ এ টি প্লাস হাফ এফ টি স্কয়ার বাই এ টি স্কয়ার। তো এইখান থেকে s আমার বের করতে হবে। ইউ এর মান যেহেতু 0, তাহলে এটা সম্পূর্ণটা 0 হয়ে যাবে, প্লাস হাফ এফ এর মান কত বের করছে বাই 4/8, আর টি সমান 120, আর এই স্কয়ার হলো স্কয়ার। তো ইকুয়াল টু কত হবে 750 মিটার। এটা আরেকটা আনসার। অথবা এটারে এই সূত্র দিয়েও বের করতে পারেন, বি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2f s। এই সূত্র দ্বারাও এখান থেকে এসটা বের করতে পারবেন, আর যার যেভাবে সুবিধা হয় এভাবে বের করে নেবেন। তারপরে আসি এক্সাম্পল 2 নাম্বার। বলা হচ্ছে যে 40 মিটার পার বেগে চলমান একটি গাড়িকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। গাড়িটির মন্দন এবং অতিক্রান্ত দূরত্ব বের করো। গিভেন এখান থেকে কি, যে ইউ বেগ কত দেওয়া আছে, ইউ ইকুয়াল টু আমরা 40 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়িকে ব্রেক কষে। তাহলে চিত্রর মাধ্যমে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যে এখান থেকে একটা গাড়ি চলতেছে ইউ বেগে 40 মিটার পার সেকেন্ড, আর 10 সেকেন্ড এখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড চলার পর ব্রেক চেপে ধরছে। তার মানে শেষ ব্রেকটা তার কি হবে 0 হয়ে যাবে, কত থেমে যাবে। যেহেতু ব্রেক চেপে ধরছে তাহলে তার শেষ ব্রেক 0 হবে।
থেমে যাবে। তাহলে এখান থেকে আমার বের করতে হবে এফ, আর এতটুকু দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে, এস নির্ণয় করতে হবে। তাই আমরা জানি বি ইকুয়াল টু, যেহেতু মন্দনের কথা আসছে তাহলে এখানে মাইনাস হবে, বি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি। এখান থেকে আমি এফ এর মান বের করবো। তে বি বেগ কত, 0, আর ইউ ইকুয়াল টু কত, 40। এফ বের করব, আর টি দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে এফ আমরা পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা একটা আনসার। তারপরে আসি, বলছে যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এস বের করার কথা বলা হয়েছে, যে এস বের করার কথা। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। এটা মাইনাস আসছে, এই যে মন্দনের কথা বলা হয়েছে, অর্থাৎ বেগ চেপে ধরছে, অর্থাৎ বেগ হ্রাস পাইছে, তার জন্য কি মাইনাস আছে। তাহলে এখান থেকে ইউ সমান আমরা কি জানি, ইউ সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, আর টি সমান হচ্ছে 10 মাইনাস হাফ এফ সমান কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি সমান হচ্ছে 10 আর ইজ স্কোয়ার। এখান থেকে আমরা বের করতে পারি 40 আর 10 400, আর এখানে 10 বর্গ হচ্ছে 100, 100 এর 4 দিয়ে গুণ করলে 400, 400 এর 2 দ্বারা ভাগ করলে 200, তে 400 থেকে 200 চলে গেলে 200 মিটার। এটাই হলো আরেকটা আনসার, অতিক্রান্ত দূরত্ব। ব্যাপারটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন বিষয়টা? যে সেম এটা এখান থেকে অতিক্রান্ত দূরত্ব সূত্র দ্বারা বের করতে পারেন, -2fs। এখান থেকে s এর মান বের করতে পারবেন এই সূত্র দ্বারাও, এখানে s এর বের করতে পারবেন। তারপরে আসি एग्जांपल 3। এখানে বলা হয়েছে যে একটি বস্তু 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে লাগলো। একটি বস্তু 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে লাগলো। কত সময়ে এর বেগ 10 সেন্টিমিটার পার হতে বৃদ্ধি পেয়ে 3 গুণ বৃদ্ধি হবে। গিভেন এখানে বলা হচ্ছে যে একটি বস্তু এত পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণ দেওয়া আছে f ইকুয়াল টু কত, 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণ দেওয়া আছে, এরপরে সমত্বরণে চলিতে লাগিল কত সময়ে, তার মানে এখান থেকে আমার সময়টা বের করতে হবে। এর বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ বেগটা কত, 10 সেন্টিমিটার পার সেকেন্ড। বৃদ্ধি পাইছে, বেগটা বৃদ্ধি পায় কত হয়েছে, 3 গুণ হয়েছে। তাহলে শেষ বেগটা কি হবে, 3 ইন্টু আদি বেগ, তাহলে কত, 30 মিটার পার সেকেন্ড। ইউ বেগ, আদি বেগ, শেষ বেগ, ত্বরণ জানেন, তাহলে এখান থেকে সময়টা বের করা যাবে না? আমরা জানি ইকুয়াল টু, সরি উই নো বি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এখানে সমত্বরণের কথা বলা হয়েছে, তাই যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ইউ ইকুয়াল টু আমরা জানি কত, 30 ইকুয়াল টু, সরি ভি ইকুয়াল টু জানি 30, ইউ ইকুয়াল টু আদি বেগ কত 10 প্লাস ত্বরণ কত 5, আর এখান থেকে আমি টিটা নির্ণয় করব। তাহলে এখান থেকে পক্ষান্তর করে এদিকে আসলে 30 থেকে 10 চলে গেলে কত, 20, 20 5t, সুতরাং 5 ইকুয়াল টু 20/5, মানে কত 4 সেকেন্ড। এটাই আনসার, বুঝতে পারছেন? তারপরে আসি एग्जांपल 4, যে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার, 10 সেকেন্ডে কত 500 মিটার এবং 10 সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি 5 সেকেন্ডে এবং 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? প্রথম ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, যে প্রথম ক্ষেত্রে যে এখানে দেওয়া আছে কি 10 সেকেন্ড
আর এস ইকুয়াল টু দেওয়া আছে 500 মিটার। তাহলে আমরা কি জানি ইউ ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এখানে এস কত 500, ইউ এর মান জানি না টি 10 প্লাস হাফ এফ এর মান জানি না টি এর মান কত 10। তাহলে আমরা লিখতে পারি 10 ইউ প্লাস 10 স্কোয়ার কি 100, 100 এর 2 তে ভাগ দিলে কত 50 এফ ইকুয়াল টু 500। এই একটা সমীকরণ। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে 10 সেকেন্ডে অর্থাৎ দশমতম সেকেন্ড, এটা হলো কিন্তু তম সেকেন্ড, ঠিক আছে, দশমতম সেকেন্ডে 77 মিটার দূরত্ব 77 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে টি দেওয়া আছে 10তম সেকেন্ড, 10তম সেকেন্ড, আর এস দেওয়া আছে 77 মিটার। ওইল আমরা জানি কি তম সেকেন্ডের সূত্র, এখানে তম হয় যে 10তম সেকেন্ড বলা হয়েছে, ঠিক আছে। তো তম সেকেন্ডের সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1। এখান থেকে লিখতে পারি কি 77 মিটার দেওয়া আছে 77, ইউ জানি না প্লাস হাফ এফ জানি না 2, 10 সময় টি এর মান দেওয়া আছে 10 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস 10 দোকানে 20 থেকে 100 গেলে 19, 19 রে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 9.5 এফ ইকুয়াল টু 77। এই 2 নং সমীকরণ। এক ফ্রম ইকুয়েশন 1 ইনটু 2, 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করলে ইউ এর মান আমরা পাবো কি 20 মিটার পার সেকেন্ড, আর এফ এর মান পাবো কি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটি সমীকরণ কিভাবে প্রতিপাদন করে আমি ক্যালকুলেটর যদি দেখাই, এখানে দেখেন মোট সকল সায়েন্টিফিক ক্যালকুলেটরে এরকম আছে। যেমন এখানে মোটে চাপ দিবেন ইকুয়েশন, এই যে 5 নম্বরে দেওয়া আছে, 5 নম্বরে ইকুয়েশন 5 এ চাপ দেব, 1 নাম্বার সিলেক্ট করব ইকুয়েশন। তখন এই যে 1 নাম্বার ইকুয়েশনে কি 10 আর ইউ এর মান 5, এই যে 500। তারপরে 2 নং সমীকরণ ইউ এর মান 1, এফ এর মান -5 সহ 77। এই যে ইউ এর মান পাইছি 10 আর এফ এর মান 6। এভাবে আমরা ক্যালকুলেটর সরাসরি নির্ণয় করে দেব। আর না হয় 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে ইউ এর মান আর এফ এর মান ইউ এর মান পাবো, এর থেকে পরে আবার যে কোনো একটা সমীকরণ বসাই দিয়ে এফ এর মান বের করে নেব। এভাবে বের করতে পারি, ক্যালকুলেটর সরাসরি বের করে নিতে পারি। তারপরে বলা হয়েছে যে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। 5 সেকেন্ডের ক্ষেত্রে 5 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ইউ এস ইকুয়াল টু ইউ প্লাস এফ টি স্কয়ার। ইউ এর মান কত পাইছি 20, আর টি কত, এই ক্ষেত্রে টি কত 5 প্লাস হাফ এফ এর মান কত পাইছি 6, আর টি এর মান কত 5 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পাবো এস এর মান বের করব, এস এর মান পাবো 5 বিজয় 100 প্লাস 5 5 25, আর এই 6 হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে 3, 25 3 25 এ 75 সমান সমান 125 মিটার। এই একটা आंसर পাইছি। তারপরে বলা হয়েছে যে পঞ্চমতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এইখানে গেছে যে পঞ্চমতম সেকেন্ডে কত দূরত্ব হলো। তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি s ইকুয়াল টু ইউ প্লাস এফ হাফ 2t মাইনাস 1। তো এইখানে ইউ এর মান 20 আর এফ এর হাফ, এফ এর মান কত 6,
2 আর টি এর মান 5 মাইনাস 1, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 47 মিটার। এই একটা আনসার, এই দুইটা আনসার। বুঝতে পারছেন তো আপনারা? যেখানে বলছে যে একটি বস্তু 10 সেকেন্ডে এত মিটার, তাহলে আমি প্রথম ক্ষেত্রে আমি লিখলাম কি টি এর মান জানি আর 500 মিটার দেওয়া আছে, তো এইখান থেকে আমি কি একটা সমীকরণ বের করব। পরে বলছে দশমতম সেকেন্ডে, অর্থাৎ তম সেকেন্ডে সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ, তম সেকেন্ড বলছে যে দশমতম সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করে। তাই আমি তো এখানেও টি দেওয়া আছে 10 আর এস দেওয়া আছে কত 77 মিটার, আমি লিখলাম তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্র লিখলাম। তো তম সেকেন্ডে এখান থেকে আরেকটা সমীকরণ বানাই। এই দুইটা সমীকরণ সমাধান করলে কি যে ইউ এর মান পাইছি আর হলো এফ এর মান, এই দুইটা সমীকরণ সমাধান করে ইউ আর এফ এর মান বের করলাম। বের করার পর বলতেছে যে 5 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে 5 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তখন আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস এই সূত্র ব্যবহার করব। ব্যবহার করে মান বসাবো, মান বসালে এখান থেকে পাবো একটা দূরত্ব। আবার বলতেছে যে পঞ্চমতম সেকেন্ডে কত, তখন তম সেকেন্ডের সূত্র আবার ইউজ করলাম আর ইউ এর মান বের করে উপর থেকে ইউ এর মান বসালাম। বসালে তম সেকেন্ডের সূত্রের মধ্যে 5 সেকেন্ড, এখান থেকে পাইলাম আর একটা দূরত্ব, এই হলো 47 মিটার দূরত্ব। এই দুটো দূরত্ব এখান থেকে বের করার কথা বলা হয়েছে। এরপরে যদি আসি যে কি এক্সাম্পল 6 কি বলা হয়েছে যে কোনো একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে কোনো একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে 160 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে এর আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। কি বলছে যে আমি চিত্রের মাধ্যমে যদি দেখাই, প্রথম 4 সেকেন্ডে কত 160 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার দূরত্ব অতিক্রম করে। যদি প্রথম ক্ষেত্রে, তাহলে এটা পরে বলতেছি, প্রথম ক্ষেত্রে আমি প্রথম ক্ষেত্রে যে টি দেওয়া আছে কত 4 সেকেন্ড এবং এস দেওয়া আছে 160 মিটার, তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখানে এস এর মান কত 160, ইউ এর মান জানি না, টি কত 4 প্লাস এফ টি দূরত্ব অতিক্রম করে। এখান থেকে বের করার কথা বলছে, কিন্তু আদিবেগ আর ত্বরণ বের করতে আমাদের বলছে একটি। ইউ যেটা আমি আদিবেগ বের করব হলো হাফ, এফ এর মান জানি না, ত্বরণ বের করব। টি এর মান কত 4 সেকেন্ড, 4 হোল স্কয়ার। তো এখান থেকে লিখতে পারি 4 ইউ প্লাস 4 4 16, 16 এর 2 দিয়ে ভাগ দিলে কত 8, এফ ইকুয়াল টু 160। এই একটা সমীকরণ। আবার পরবর্তীতে এই পরবর্তী কথাটা যদি আসে, তাহলে আবার আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে পরবর্তীতে ক্ষেত্রে এস কি হবে 160 প্লাস 320 ইকুয়াল টু হচ্ছে 480 মিটার। আর টি ইকুয়াল টু হবে এই 60 সেকেন্ড আর এই 60 সেকেন্ড যোগ 6 সেকেন্ড সমান 8 সেকেন্ড। তাই আবার কি এগেইন আমরা জানি লিখতে পারি কি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এস এখন কত 480 মিটার ইকুয়াল টু ইউ আমি বের করব আর টি এর মান কত 8 প্লাস হাফ, এফ এর মান বের করব, টি এর মান কত 8 হোল স্কয়ার। তো এখান থেকে লিখতে পারি 8 ইউ প্লাস 8 64, 64 এর 2 দিয়ে ভাগ দিলে 32, এফ ইকুয়াল টু 440। এই হলো দুইটা সমীকরণ। ফ্রম ইকুয়েশন 1 ইনটু 2 হতে আমরা কি দুটো সমীকরণ, এই 1 নং সমীকরণ আর এই 1 নং সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে
আমরা ইউ এর মান পাবো 20 মিটার পার সেকেন্ড, আর এফ এর মান পাবো ত্বরণ পাবো কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা আনসার আর এই হচ্ছে এক আনসার। অথবা সরাসরি ক্যালকুলেশনে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে, যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা সরাসরি ক্যালকুলেটর বসাই দিয়ে মান বের করে নেবেন। এটা এই হচ্ছে 5 নম্বর এক্সাম্পল। আমি এটা আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনি একটু বুঝেন যে কোনো একটি বস্তু প্রথম 4 সেকেন্ডে 160 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 320 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে এর আদিবেগ ও ত্বরণ নির্ণয় করো। আদিবেগ অর্থাৎ ইউ আর হচ্ছে কি এফ নির্ণয় করার কথা বলা হয়েছে। তো প্রথম ক্ষেত্রে কি, যে আমি একটু চিত্রের মাধ্যমে আঁকার চেষ্টা করলাম যে 4 সেকেন্ডে 100 এই পর্যন্ত 160 মিটার 4 সেকেন্ড সময়, পরবর্তীতে আবার 4 সেকেন্ডে সে 320 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী কথাটা যদি আসে, এখানে কোনো অঙ্কের মধ্যে যদি পরবর্তী কথাটা আসে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হিসাব করব। তো প্রথম ক্ষেত্রে কি টি সমান কত 4 সেকেন্ড, আর হচ্ছে এস ইকুয়াল টু আমরা জানি 160 4 সেকেন্ডে সে 160 মিটার যায়। তো এখান থেকে একটা সমীকরণ পাবো। পরবর্তীতে ক্ষেত্রে কি আমি বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত আবার হিসাব করতে হবে। এস ইকুয়াল টু কত 160 আর 320 যোগ করলে কত 480 মিটার, আবার সময়ও 4 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড হচ্ছে 8 সেকেন্ড। এই দূরত্ব আর সময় যে আরেকটা সমীকরণ পাইছি, এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করলে আমরা কি ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড আর এফ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড আর এফ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ইউ আর আদিবেগ পাইছি। বিষয়টা ক্লিয়ার কিনা? তারপরে আসি এক্সাম্পল 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে ম্যাথগুলো করা হয়েছে প্রত্যেকটা টাইপই ইম্পর্টেন্ট, তবে এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল বা একটু ইম্পর্টেন্ট। আমি একটু বোঝার চেষ্টা করি। যদি যে বলতেছে যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, একটা লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর ভেদ করিবে? চিত্রের মাধ্যমে আমি একটু দেখাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, মনে করি একটা দেয়ালে গুলি ছোড়া হলো, যেমন এরকম ইউ আদিবেগে গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি ভেদ করছে। কত ইঞ্চি? এই যে 3 ইঞ্চি ভেদ করছে। 3 ইঞ্চি ভেদ করার পর গুলিটির বেগ কি হলো? অর্ধেক হয়ে গেল। তার মানে কি শেষ বেগটা, এই জায়গায় যে বেগটা, এই বেগটা ইউ বেগের অর্থাৎ আদি বেগের অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কত দূর ভেদ করবে? আমি জানি না গুলিটি আর কতটুকু ভেদ করে, মনে ধরে নিলাম যে এখান থেকে এস দূরত্ব গুলিটি ভেদ করলো, এস দূরত্ব গুলিটি ভেদ করলো। ভেদ করার পর কি গুলিটি থেমে যাবে না? তার মানে কি ভি ইকুয়াল টু 0 হবে। এখানে ভি ইকুয়াল টু কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি কি উই নো বি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস, এখানে কেন মাইনাস হয়েছে? দেন একটা গুলি ভেদ করার পর তার বেগ কি হ্রাস পাইতেছে, বেগ অর্ধেক হয়ে গেছে, তার মানে কি হ্রাস পাইছে, মন্দনের সৃষ্টি হয়েছে, তার জন্য এখানে মাইনাস হয়েছে 2fs। তো এখানে প্রথম ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে যদি বিবেচনা করি যে যখন বেগ অর্ধেক হয়ে যায়, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ইউ ইকুয়াল টু কি ভি ইকুয়াল টু ইউ বাই টু মান বসালাম, হোল স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এই, আর 2 এফ এখান থেকে বের করবো। এস কতটুকু? প্রথম ক্ষেত্রে 3 ইঞ্চি বের করছে। কত ইঞ্চি? 3 ইঞ্চি বের করছে। তাহলে এই জিনিসটা এই দিক দিয়ে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6 এফ ইকুয়াল টু ইউ স্কয়ার লিখলাম, আর এই জিনিসটা এইদিকে পক্ষান্তর করলাম, তাহলে কি ইউ স্কয়ার মাইনাস 4 লেখা যায় কিনা? এটা যেটা আছে ইউ স্কয়ার 2 দুগুণে 4, আমি এটাই লিখলাম। তারপরে 6f ইকুয়াল টু, আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করলে কি 4 ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার লেখা যায় কিনা? যদি যায়, তারপরে 4টা থেকে একটা চলে গেলে কত? 3 ইউ স্কয়ার মাইনাস 4, আর এই 6 এদিকে আর গুণন করলে f ইকুয়াল টু আমরা লিখতে পারি
3u স্কয়ার মাইনাস 4 কত 24। এটাকে আবার কাটাকাটি করলে 3 আর 24 তাহলে লিখতে পারি u স্কয়ার মাইনাস 8। f এর মান পাইলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেন এই যে এই বেগটা তখন কি তার আদি বেগ, এই শেষ বেগটা কি আদি বেগ হিসেবে কাজ করবে, আর s দূরত্ব অতিক্রম করার পর v বেগটা কি শূন্য হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে আবার u স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2fs। তখন দ্বিতীয় ক্ষেত্রে কি u ইকুয়াল টু 0 বসালাম, আর এই বেগ তখন এই ক্ষেত্রে আবার কি তার আদি বেগ হিসেবে কাজ করবে। তাহলে এটা কি u স্কয়ার মাইনাস u বাই 2 আর ইজ হোল স্কয়ার মাইনাস 2 আর এই f ইকুয়াল টু আমরা কি মান বের করলাম u স্কয়ার বাই 8, এই f এর মান বসাই দিলাম। আর s এখান থেকে s এর মানটা আমার বের করার কথা বলছে কত দূর ভেদ করবে, যেখানে বলা হয়েছে কতটুকু ভেদ করবে এটা বের করার কথা বলা হয়েছে। তাহলে আমার s এর মানটা আমি এখান থেকে বের করব। তো এই u স্কয়ার এদিকে পক্ষান্তর করে নিলাম, জাস্ট ক্যালকুলেশন 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 4 দুগুণ 8 u স্কয়ার s, s আমি বের করব। তাহলে এটা কাটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি s ইকুয়াল টু 1 ইঞ্চি, এটাই आंसर, অর্থাৎ 1 ইঞ্চি বেদ করবে। আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি, একটু বুঝেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি বেদ করার পর গুলির বেগ কি হচ্ছে অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর বেদ করবে। আমি একটু চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে ইউ বেগে একটা গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি বেদ করছে, এই পর্যন্ত 3 ইঞ্চি বেদ করছে, বেদ করার পর তার বেগটা হয়ে গেল অর্ধেক, ইউ আদি বেগের অর্ধেক হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমি লিখলাম, এইখান থেকে আমি এফটা বের করে নিলাম, এফ ইকুয়াল টু এফ এর মান বের করে নিলাম। তারপর বলতেছে যে অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর বেদ করবে, অর্থাৎ আমি ধরলাম যে গুলিটি আর এস দূরত্ব বেদ করবে। এস দূরত্ব বেদ করার পর গুলিটি কি থেমে যাবে না, থেমে গেলে কি তার শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর এইখান থেকে এই শেষ বেগ আবার তার কি আদি বেগ হিসেবে কাজ করবে। তাইলে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখলাম এটাই, যে v স্কয়ার ইকুয়াল টু, তখন ইউ এর মান কি 0, ইউ এর মান হচ্ছে 0 বসাই দিলাম। আর ইউ স্কয়ার কি এই v এর মান তখন আদি হিসেবে কাজ করবে, আবার এই আদি বেগ হিসেবে, তখন আমি ইউ স্কয়ার মান বসালাম। বসানোর পর এখান থেকে f এর মান পেলাম, f এর মান বসালাম, বসানোর থেকে এখান থেকে আমি s এর মান জাস্ট ক্যালকুলেশন করে s এর মান বের করলাম কত 1 ইঞ্চি। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 3 ইঞ্চি বেদ করার পর গুলিটির বেগ 3/4 হলো, 3/4 হলো, তাহলে আমরা লিখতে পারবো না। তাহলে এখানে v বেগটা কি হয়ে যাবে 3u/4, ঠিক আছে না, 3/4 হয়ে গেল। লিখতে পারবো কিনা যে এটা খালি জাস্ট একটু পরিবর্তন করে দিতে পারে, বা এরকম বলতে পারে যে 6 ইঞ্চি বেদ করার পর গুলির বেগ 75% হারালো, তার মানে কি 100 থেকে 75 বাদ দিব, অর্থাৎ 25% হারালো, সে 75% বেগ হারালো, তার বেগ কত, তাহলে 25/100 দিলে কত 1/4 হয়ে যাবে। ঠিক এইরকমই জাস্ট চেঞ্জ করে দিতে পারে আর কি, তখন আমাকে বুঝতে হবে যে সব একইভাবে ক্যালকুলেশন হবে আর কি। ধন্যবাদ, সকলে সুস্বাস্থ্য কামনা করে এই গতি মোশন অ্যান্ড ইকুয়েশন অফ মোশন লেসন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।